স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি শ্রদ্ধা, পরিদর্শন বইয়ে সই। মুক্তিযুদ্ধের চেতনাই হবে দেশ পরিচালনার চালিকা শক্তি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, জানালেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গতিশীল রাষ্ট্র গড়াই লক্ষ্য, বললেন এলজিআরডি মন্ত্রী। রাতারাতির জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়, ফের বললেন অর্থমন্ত্রী। 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং দেশে ফিরল ভারতে অগ্নিকাণ্ডে নিহত 6 জনের মরদেহ। কলকাতায় সৎকার আরও একজন, এলাকা জুড়ে মাতম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে সমন্বিত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নতুন দায়িত্বের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন নবনিযুক্ত রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। শপথের পরের দিন শনিবার সকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি স্বাধীন বাংলাদেশের চিরস্থায়ী শ্রদ্ধার প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এই সময় নীরবতার আবহে বেজে ওঠে বিহগলের সুর। পরে 3 বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। নতুন রাষ্ট্রপতির এই কর্মসূচি প্রমাণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়বদ্ধতাই মূল চালিকা শক্তি। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আর সব বাধা পেরিয়ে গতিশীল রাষ্ট্র গড়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানালেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বিজন কুমার। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শনিবার দুপুরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যগণ। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী। একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের উন্নয়নের জন্য মন্ত্রিসভায় রদ বদল করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট 1,500 মানুষ হত্যা করে ভারতে গেছে। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে।
বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি, যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটাকে আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। পাশাপাশি সকলের সহযোগিতা করলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ কাজ। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। বাস্তবায়নের মাধ্যমে এই দেশের গঠনের মাধ্যমে এই উপকারী জ্ঞানগুলোকে আমরা বাস্তবায়নের মাধ্যমে তাদের কবরে বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাতারাতি জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে ফের জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সরকার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ডিসিসিআইয়ের আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আর এ সময় বিপজ্জনক ঋণ ঝুঁকির মধ্যে দেশ আছে বলে আশঙ্কা জানান অর্থনীতিবিদরা। শামীম চৌধুরীর রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে 5.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও $501 বিলিয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমেছে 4.14%। সব মিলিয়ে চরম চাপে দেশের অর্থনীতি। এর সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও বিদেশি মূলধন প্রবাহ কমে যাওয়ায় শঙ্কা বাড়ছে সামগ্রিক প্রবৃদ্ধি নিয়ে। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে উঠে আসে অর্থনীতির সংবেদনশীল চিত্র। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক বাণিজ্যে বাধা, মধ্যপ্রাচ্য সংকট ও বাড়তি জ্বালানি ব্যয়ে অর্থনীতিতে চাপ বাড়ছে। তাই এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে আইনি সক্ষমতা বাড়ানো ও দ্রুত এফটিএ করতে হবে। জাতীয় বাজেটের সফলতা নির্ভর করবে রাজস্ব আহরণের অতীতের ধারা অতিক্রম করতে পারে কিনা তার উপর। জিডিপি রেশিও এখনো সাস্টেনেবল লেভেলে আছে 41%, কিন্তু আমাদের ডেট পেমেন্ট ক্যাপাসিটি is getting more and more under pressure. আর প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মুদ্রানীতি সংস্কারে তাগিদ দিয়ে অর্থনীতিবিদরা জানান, বিপজ্জনক ঋণ ঝুঁকির মধ্যে আছে দেশ। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। ইউনিভার্সিটি পাশ করে একটা ছেলে যদি বা মেয়ে ইজি বাইক চালাচ্ছে, ওটাও তো কর্মসংস্থান। বাট ইজ দ্যাট দ্য ফিউচার উই আর লুকিং ফর? সো রিয়েল ক্রাইসিস হচ্ছে যেই ধরনের কর্মসংস্থান দরকার, প্রোডাক্টিভ কর্মসংস্থান, সেগুলো তৈরি হচ্ছে না। এ সময় অর্থমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ বাড়াতে একাধিক এফএসআরইউ, অফশোর গ্যাস অনুসন্ধান ও 3 মাসের জ্বালানি মজুদের উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, কোনোটা 15 দিনও নাই, কোনোটা 17 দিনে নাই, মানে একটা এমন অবস্থায় জাস্ট মার্জিনালি একটা আমাদের দেশ অপারেট করতেছিল। এনার্জি সিকিউরিটি ইজ এ প্রাইমারি কম্পোনেন্ট ফর দি ডেভেলপমেন্ট অফ দি ইকোনমি। ব্যাংকিং খাতে কাঠামোগত সমস্যার সমাধানে 1 সেপ্টেম্বর থেকে নতুন প্যাকেজ হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেপ্টেম্বর 1 তারিখ থেকে উইল বি রোলড আউট। আপনারা যারা আছেন, আমি মেসেজটা ক্লিয়ার করে দিচ্ছি, প্লিজ ওয়ার্ক উইথ ইউর ব্যাংকস। এই প্যাকেজের মধ্যে যারা এলিজিবল, তারা যদি বাধাগ্রস্ত হয়, প্লিজ লেট আস নো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌর বিদ্যুৎ প্রকল্পকে উৎসাহিত করছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্প চালু হলে জ্বালানি সংকট মোকাবেলা করা সম্ভব হবে। অন্যান্য যেসব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করেন, তার অনেকগুলির তুলনায় সৌর বিদ্যুৎ এখন অধিকতর সাশ্রয়ী হয়ে এসেছে। তো আগামী দিনে আমরা সরকার ইতিমধ্যে যে পরিকল্পনা ঘোষণা করেছে, 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেট করা, আপনার রুফটপ এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে, ইনশাল্লাহ আগামী দিনে সেটার সুফল আমরা দেখব। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে এই নীতি নেওয়া হয়েছিল।
ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভাগার্স এ নীতি বাতিল করে রায় দেন। বিচারক বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে নীতি ঘোষণা করেছিল সেটি স্পষ্টতই বেআইনি। নীতিটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী। আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনসুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে। কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে আগুনে নিহত 7 বাংলাদেশির মধ্যে 6 জনের মরদেহ দেশে এসেছে। আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরা ভুমরা স্থলবন্দর ও বাকি 5 জনের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে আনা হয়। আর পরিবারের ইচ্ছায় সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। গেল সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার বাসিন্দা দেবাশিস দত্ত, আফসানা শারমিন, তাদের সন্তান স্বর্ণশীষ দত্ত ও মোহাম্মদ আকরাম আলীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। একইভাবে সাভারের আহমেদ বাবু ও সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ডেঙ্গু ও হামে উদ্বেগ কাটছেই না। এ রোগে প্রাণহানি ছাড়িয়েছে 900, আর এডিস মশাবাহিত রোগে মারা গেছে 70 জনের বেশি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাহক মশার বিরুদ্ধে ব্যক্তি থেকে সর্বস্তরে সমন্বিত প্রতিরোধ গড়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আর হামের ক্ষেত্রে টিকা গ্রহণ ও পুষ্টিকর খাবারে গুরুত্ব দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। হাসপাতালের বিছানায় কাতর শিশু, হামে আক্রান্ত শিশুটির অপেক্ষা চিকিৎসা শেষে বাড়ি ফেরার। গেল 15 মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 831 শিশুর, আর নিশ্চিত হামে প্রাণ গেছে 99 জনের, অর্থাৎ হামও এর উপসর্গে 930 শিশুর মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর, তারপর আপনার জ্বরের 3-4 দিন পর গুটি গুটি যেই গোটাগুলো উঠে, ওটা ওঠার পরে আপনার আরও নতুন নতুন সমস্যা দেখা দেয়, যেমন কাশি, শ্বাসকষ্ট। হাম আর নিউমোনিয়া, ওর নিউমোনিয়ার জন্য তো দেখা গেছে ফুসফুসে ইনফেকশন তো ছিলই। হামের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যার উচ্চ ঘনত্ব, মশা নিয়ন্ত্রণের সীমাবদ্ধতার কারণে মশাবাহিত রোগটি বছর জুড়েই আতঙ্ক ছড়াচ্ছে। বর্ষাকালে আক্রমণের মাত্রা বেড়ে গেলেও বছরের অন্যান্য সময়ে রোগী শনাক্ত হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 2000 ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। কি স্প্রে করে টুকটাক, ওগুলো তো কোনো কাজ হইতে তো দেখি না। তো কাজ হইলে কি এভাবে মশা হয়, রোগী হয়? আমাদের প্রতিবেশী যারা আছে এদের খোঁজ খবর নিলে দেখা যায় হচ্ছে গিয়ে 10 জনের মধ্যে 3 জনের ডেঙ্গু। আমাদের কাজিন বা কলিগ যারা আছে এদের খোঁজ খবর নিলে এই অবস্থায় দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রকোপটা খুব, সাথে একটা অ্যাড হচ্ছে টাইফয়েড। চিকিৎসকরা বলছেন রোগীর সংখ্যা বাড়ার আগেই নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া জরুরি। ডেঙ্গু মশা দিয়ে হচ্ছে, তাহলে মশক আমরা যদি নিধন করতে পারি, আর ইমিউনিটি কর্পোরেশন তো কাজ করছে, সাথে ব্যক্তি উদ্যোগে নিজ দায়িত্বে কিন্তু সবাই মিলে একসাথে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। অপুষ্টি এবং টিকার ঘাটতি দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি। পুষ্টির শিকার বাচ্চাগুলো কিন্তু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এবং তাদের কিন্তু নিউমোনিয়া হওয়ার পরে অথবা তীব্র ডায়রিয়া হয়ে বাচ্চারা কিন্তু মারা গেছে। তা অবশ্যই হামের ক্ষেত্রে ভ্যাকসিনটা দিবে, রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। সঠিক সময়ে টিকা এবং পুষ্টি নিশ্চিত করা গেলে বহু শিশুকে অকালে প্রাণ হারাতে হতো না বলে মনে করছেন চিকিৎসকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট ও নাটোরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও 4 জন। সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক লরি ও CNG চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। এ ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এদিকে দুপুরে নাটোর ঢাকা মহাসড়কে বাস চাপায় ভ্যান চালক ও যাত্রী নিহত হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি ও
দীঘিনালা সহ খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন বহু পরিবার। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। রাজধানীর ফোর্টিজ ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত হলো হাতিম ফার্নিচার ও ডোর আয়োজিত ডিলার কনফারেন্স। এতে সারা দেশ থেকে অংশ নেন হাজারো ডিলার। এ সময় তারা হাতিম ফার্নিচার ও হাতিম ডোরের ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের অগ্রগতির চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিম গ্রুপের চেয়ারম্যান সাব্বির হোসেন। আরও উপস্থিত ছিলেন হাতিম ফার্নিচারের চেয়ারম্যান আলী আসগর, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ হোসেন। পরে কর্মকর্তারা বলেন, এ ফার্নিচার সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন তারা। আমাদের কোয়ালিটি আমরা ইনভেস্ট করতেছি ইন ডিজিটাল ব্র্যান্ডিং, সাথে সাথে আমরা অ্যাবাভ দ্য লাইন ATL অ্যান্ড BTL মার্কেটিংয়ে ফোকাস করতেছি, কিভাবে আমাদের কোয়ালিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস, যেটা আমাদের দেশকে কিছু ভালো প্রোডাক্ট দেওয়া, ওইটা চেষ্টা আমরা করতেছি। হাঁটুতে চোট পেয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম US ওপেন থেকে সরে দাঁড়িয়েছে বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। ইতালির এই তারকা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কার্লোস আলকারাজ জোকোভিচদের সামনে শিরোপা লড়াই বেশ উন্মুক্ত হয়ে গেল। 30 আগস্ট থেকে শুরু হবে এবারের US ওপেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে US ওপেনে না খেলার এই কঠিন সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন 24 বছর বয়সী সিনার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা, পরিদর্শন বইয়ে সই। মুক্তিযুদ্ধের চেতনাই হবে দেশ পরিচালনার চালিকা শক্তি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, জানালেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গতিশীল রাষ্ট্র গড়াই লক্ষ্য, বললেন LGRD মন্ত্রী। রাতারাতি জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়, ফের বললেন অর্থমন্ত্রী। 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং দেশে ফিরল ভারতে অগ্নিকাণ্ডে নিহত 6 জনের মরদেহ, কলকাতায় সৎকার আরও 1 জন, এলাকা জুড়ে মাতম। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।